আজকে যেটা সিলেটবাসীর দাবি নয়, এটার সঙ্গে তো সারা বাংলাদেশে কমিউনিটি। আপনি দেখেন এই রাস্তার কারণে আমাদের মানে পণ্যের দাম এখন 2 গুণ 3 গুণ বেড়ে যাচ্ছে। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের দাম বলেন, আলুর দাম বলেন, অন্যান্য দাম বলেন, একদম স্ট্রেট 3 গুণ 4 গুণ বেশি। বিকজ এখানে এই যে 5-6 ঘন্টা জায়গায় 12 ঘন্টা 14 ঘন্টা স্বাভাবিক সেখানে ফুয়েল কনজামশন ইত্যাদির কারণে দামটা আমাদের এই নিত্য নৈমিত্তিক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মেডিকেশনের জন্য আমরা হায়ার সেন্টারে যেতে চাইলেও রোগী অর্ধপথে মারা যাচ্ছে। এই জন্য এর প্রতিবাদ স্বরূপ প্রাথমিক পদক্ষেপ হিসাবে আমি সবাইকে, এটা সার্বজনীন, আজকে আপনাদের মাধ্যমে আমি সবাইকে, মিডিয়া কর্মী ভাই যারা আছেন তারা সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষ, আপনারা রবিবার বেলা 11টায় ভোট পয়েন্টে সমবেত হওয়ার জন্য এখান থেকে আমরা একটা প্রতিবাদ এরপরে ওই দিন আমরা আরও কিছু আমরা দেব। আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য নারী পুরুষ শিশু কারো এখানে কোনো ব্যানার থাকবে না। আমরা সব সিলেটের ন্যায্য দাবি দেওয়ার সম্পর্কে আমরা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই দাবির প্রতি সমর্থন জানাই। আমরা 1 ঘন্টার একটা প্রতীকী মিছিল করব, যাতে এই 1 ঘন্টা আমাদের দাবি, আমাদের প্ল্যাকার্ড, আমাদের এই আন্দোলনগুলো আমরা সরকারকে জানাবো যে ওনারা দৃষ্টি দেওয়ার জন্য। এবং কারণ এরপরে রমজান মাস চলে আসছে। আজকে আবার নতুন করে দেখলাম আমাদের সিলেটি ভাষায় করে মনে নাই গোর কুবেরি দুয়ার। আগে একবার ওয়াসা করলেন, ওয়াসার এমডি নিয়োগ, চেয়ারম্যান নিয়োগ করলেন, ডাল নাই, তেল নাই, নিজাম সরকার, এখানে এমডিও নাই, অফিসও নাই, কিচ্ছু নাই, চেয়ারম্যান হইয়া। এখন এই চেয়ারম্যানের কী অবস্থা জানি না, প্রফেসর ডক্টর হাফিজ সাহেবকে চেয়ারম্যান করা হয়েছিল। কিন্তু এটা কি আদৌ আছে না, এটা বাতিল হয়েছে না, এটার কি কাজ, এটা নাই। আবার স্থানীয় সরকার আরেকটা আজকে দিলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, এখানে একজন পদায়নও দিয়েছে। ওদের অফিস কোথায়, ওদের কার্যক্রম কোথায়? ওই এই শহরে এখন লাগবে আরেকটা সিটি কর্পোরেশন ভার্সাস উন্নয়ন কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশনে এক ধরনের প্ল্যান প্রোগ্রাম করবেন, উন্নয়ন কর্তৃপক্ষ আর একটা প্ল্যান। এই যে সমন্বয়হীনতা, এই যে ক্ল্যাশ হবে, এইটা উন্নয়ন অনেক দূর পিছিয়ে যাচ্ছে। আজলক চৌধুরী, আমরা দেখেছি অনেক সময় বছর পর বছর উন্নয়ন বঞ্চিত সিলেট, এবং যখন সিলেটের বিভিন্ন উন্নয়নমূলক ফাইল যায় সচিবালয়ে, কোনো একটা অদৃশ্য কারণে সেই ফাইলগুলো আটকে যায়। সেই অদৃশ্য কারণটা কি? আপনি তো অনেকবারই সচিবালয়ে গিয়েছেন এবং যখন মেয়র ছিলেন তখনও গিয়েছেন। সেই অদৃশ্য কারণগুলোকে কেন উন্নত হচ্ছে না সিলেট? আসলে আমি অনেকদিন আগেই বলছিলাম, আমাদের যে রাজনৈতিকভাবে আমাদের যে নেতৃবৃন্দ, আমাদের ন্যাশনাল লেভেলে আমাদের যে গ্যাপ সৃষ্টি হয়েছে, ভ্যাকুয়ামটা একটা। আর দ্বিতীয় কারণ হচ্ছে সিভিল সার্ভিসে, মেইন কারণ সিভিল সার্ভিসে আমাদের কোনো লোকসংখ্যা একেবারেই এমনকি অন্যান্য সার্ভিসেও আমাদের এই এলাকার, এই অঞ্চলের লোকসংখ্যা অত্যন্ত কম, যার কারণে আগে একদিকে রাজনৈতিক নেতৃবৃন্দ জনগণের দাবি উত্থাপিত হইতো, অপরদিকে নিজের নারীর টানে ওই এলাকার যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে বা আমাদের মানে অন্যান্য মিনিস্ট্রি ব্যুরোক্রেসির সঙ্গে কাজটা প্রমাণিত হয়েছে। এখন এখানে তো সেই ইন্টারেস্ট নাই। আর দ্বিতীয়ত হচ্ছে সিলেট, এটা কিন্তু আগে ছিল না। এখন যত সময় যাচ্ছে সিলেটের ডেভেলপমেন্টের বিষয় নিয়ে যে কোনো ডিপার্টমেন্টের প্রজেক্ট নিয়ে গেলেই এটা যেন কোথাও না কোথাও একটা মানে হঠাৎ করে স্থগিত হয়ে গেছে। যেমন আমি স্থানীয় সরকার বিভাগে
এই এই মাত্র এক সপ্তাহ আগে আমাদের যে বরাদ্দ দেওয়া হলো, সেই বরাদ্দতে ময়মনসিংহ কত 5 কোটি, কুমিল্লা কত 5 কোটি, হ্যাঁ বরিশাল সম্ভবত 5 কোটি, রাজশাহী এভাবে আছে, চিটাং 10 কোটি না কত। আচ্ছা, আর সিলেটে কত আপনারা জানছেন? মাত্র 3 কোটি। এই অবস্থা, এটা একটা জ্বলন্ত প্রমাণ দিলাম। এখানে কি হচ্ছে, রাজশাহীতে যদি পরিসংখ্যান দিয়ে টোটাল জিনিসে যান, রাজশাহী থেকে জনসংখ্যার দিক থেকে আমাদের এখানে অনেক বেশি, আমাদের এখানে ট্রান্সপোর্ট সব কিছু অনেক বেশি, কিন্তু আমাদের এখান থেকে তথ্য যেটা দেওয়া হয় সঠিক, এটা আমাদের বলে আমাদের লোকসংখ্যা কম, হাঁটা যায় না বন্দর গেলে, চিন্তা হয়ে গেলে আমরা লোকসংখ্যা কম। আমাদের এরিয়াও বড়, বরিশাল থেকে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এরিয়াও বড় ডেভেলপমেন্ট। তো সেখানে আমাদেরকে এই রিসেন্টলি 3, ওরা 5, আমরা 3 কেন? এই যে একটা এক্সাম্পল দিলাম। 2 নম্বর হচ্ছে আপনি ওয়াসা করলে, ওয়াসা আলাদা একটা লোকাল গভর্নমেন্টের আরেকটা অঙ্গ, একটা ডিপার্টমেন্ট। তো সেখানে ডেভেলপমেন্টের জন্য শত কোটি, হাজার কোটি টাকা, যেমন ঢাকা ওয়াসা, চিটাগাং ওয়াসা, খুলনা ওয়াসা, এইসব খবর নেন, দেখেন এখানে কত, এখানে সিটি কর্পোরেশনের উপর ফেলে দেওয়া এবং এই ট্যাক্সের টাকা দিয়ে এইগুলা মানুষকে পানি দেয়। এখন এই নগরী এক্সটেনশন হয়েছে, লোকসংখ্যা বেড়েছে প্রায় 12 লক্ষ নব্বই, সেখানে মাত্র 30% মানুষের বিশুদ্ধ খাবার পানি রয়েছে। নতুন এক্সটেনশন বাদে বলতে, এক্সটেনশন এরিয়া দিলে তো আরো প্রবলেম। আমরা এই বিষয়ে এরপরে লাস্টে এই যে আজকে আপনারা দেখছেন সিলেটে একজন উন্নয়ন কর্তৃপক্ষ ভালো কথা, উন্নয়ন কর্তৃপক্ষ কবে থেকে স্টার্ট হবে, কোথায় তার অফিস, এখন থেকে উন্নয়ন কর্তৃপক্ষ ডিক্লেয়ার করার পরে কিন্তু অনেকগুলো, যেমন ড্রেন, রাস্তাঘাট কে করবে, ছড়া কে করবে, এগুলো তো এখন একটা বিষয় আছে। এইটা নিয়ে দেখুন আরেকটা, মানে সিলেট আরেকটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল, ঠেলাঠেলি এই যাওয়ার সঙ্গে কর্তৃপক্ষ, উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সিটি কর্পোরেশনের সঙ্গে জেলা পরিষদ। আরেকটা বিষয় আজকে খুব বেশি সমালোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনার একটা বক্তব্য গতকাল কোন এক জায়গায় দিয়েছিলেন, যে আপনি বলেছেন সিলেট 1 আসন হয় আপনার হবে, না হলে সিটিতে আপনাকে ক্লিয়ারেশন দেওয়ার জন্য, নতুবা আসসালামু আলাইকুম, এরকম একটা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। আসলে আপনি কি বলেছিলেন, আর আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি সেটা আসলে ঘটনা হলো, এটা একটা কম্পিটিটিভ, সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে প্রার্থী তো একই দলের ভিতরে একাধিক প্রার্থী থাকবে। তো আমি আমার কথাগুলো বলছি একভাবে, আর এটাকে যেভাবে নিয়েছেন, আমি ক্লিয়ার বলেছি যে আমি এমপিতে আমিও ক্যান্ডিডেট সিলেট একে, এটা সুস্পষ্ট আর ক্লিয়ার। এখন যদি দল মনে করে আমাকে যে না, তোমাকে আমরা এমপিতে দেব না, তোমাকে আমরা মেয়রে দেব, সেটা দলের সিদ্ধান্তের ব্যাপার। আমি কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাই নাই, অতীতেও যাই নাই, আর নতুন করে যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন, আমি আমার ভাইদেরকে বলছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিএনপি এত কঠিন সময় অতিক্রম করার পরেও, বিএনপি থেকে একজন লোকও, অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করার পরেও একজন লোককেও দল থেকে নিতে পারে না। দলের ভিতরে আমরা প্রতিযোগিতা থাকতে পারি। আর যারা বলতেছেন, তারা আমার মনে হয় নির্বাচনকে সামনে রেখে আমাকে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দলকে একটা প্রশ্নের মধ্যে ফেলে দেওয়া, যে একজন দীর্ঘদিন 47 বছরের রাজনীতি জীবনে আরিফুল হক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং 2 বারের মেয়র,
উনি একটা কথা, আমি এত ব্যাপারভাবে আমার দলের এটা যেটা মিল করছেন ওনারা, আমি দলের সঙ্গে চ্যালেঞ্জের একটা আমার দলের নেতার কাছে বা দলের কাছে তো আমার ডিমান্ড করতেই পারি। এটা আমি কেন, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে 4 জন 5 জন করে আনে। আমি কালকে থেকে বেরোবো, আমি আমার প্রচার কাজে আমি নামবো। এটা তো আমার অপরাধ না। দল ঠিক করবে কাকে, যখন ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাবে দলের, তখনই আমরা আমাদের কাছে আমাদের দলের সিদ্ধান্তটা আমাদের প্রতীক দানের ছড়া অন্য কোনো চিন্তা নেই। আর আমি আশা করি এইসব মানে এডিটিং এইগুলা যাই হোক, আল্লাহর রাস্তে এইসব জিনিস থেকে আমরা স্পষ্ট শুনতে পেয়েছি আপনি বলেছেন এক আসন আপনার না হলে মেয়র পদে ক্লিয়ারেশন দেওয়ার জন্য, নতুবা আসসালামু আলাইকুম। অবশ্যই একটা ব্যাপার আছে, এটা আসলে কতটুকু না, এটা মিটিং শেষ হওয়ার পরে আপনারা আমার মিটিংটা ভালো করে ফলো করেন। আপনাদের মিডিয়াতে আমার সমস্ত বক্তব্য শেষ করার পরে উঠার পরে আমাকে এখানকার পাবলিক অনেকে, কেউ বলছে আপনি কোথায় যাবেন, আপনি আমাদের ছেড়ে যাবেন না, কেউ বলছেন এমপিতে, কেউ বলছেন মেয়রে। তা আমি বলছি, তো আমি ওর নেতার কাছে বলছি, নেতা সিদ্ধান্ত নেবেন। তখন আসার সময় ওনারা সবাই কাছে বিদায় নিয়ে আসলে মাগরিবের আজান পড়ছে, আমি বলছি আসসালামু আলাইকুম, বিদায় নিয়ে গেছি। এটারে যদি খুব ডালাভাবে সুন্দর করে কুচাই নিয়ে আসা হয়, আমি দুঃখিত। তাহলে আমি আবারও বলবো যে এটা ক্লিয়ার, আমাদের এমন কিছু হয় নাই যে আমি দীর্ঘদিন কারাবরণ করলাম, রাজনীতি করে বিএনপির এই পর্যায়ে চলে আসছি। এই দলের জন্ম থেকে এই পর্যন্ত আমরা গড়ে করি। আর যারা এটাকে প্রচার করতেছেন, তারা সময় সময় 7 দিন হয় নাকি, এগুলো থেকে বিরত থাকার আহ্বান করছি। বিএনপি সব সময় আরিনিমাস বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমান আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা অবিচল। আপনি যেমনটা বলছেন, আপনি এখনো সিলেট একের ক্যান্ডিডেট, এখন যেহেতু দল ফিক্স করেনি কাউকে। আজকে দেখলাম আরেকজন যিনি সিলেট একের ক্যান্ডিডেট খন্দকার মুক্তাদি, তিনি প্রচারণা নেমেছেন, লিফলেট বিতরণ করছেন। সেক্ষেত্রে আপনার কোনো কর্মসূচি আসছে কিনা? শুনে এটা তো স্বাভাবিক, সে তার করবে, সেও তো একটা প্রতিযোগিতা নামছে, এটা তার প্রচারের জন্য করবে না। এটা তো দলের, এটা তো সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ, সে করছে, আমি করবো, আরো 2-1 যদি করতে পারে। কিন্তু যখনই নির্বাচনী বোর্ড বসবে, যখনই একটা ফাইনাল ডিসিশন হয়ে যাবে, তখন যদি ব্যতিক্রম হয়, তখন আপনি বলতে পারেন এটা কি। তখন আপনারা দেখেন, আমরা যে আমি পাইলে সেও আমার সঙ্গে থাকবে, সে পাইলে আমিও তার সঙ্গে থাকবো, এটাই স্বাভাবিক। ভাই, আজকে মুক্তাদির ভাইকে প্রচারণা নিয়ে আমার সহকর্মী প্রশ্ন করেছে আপনাকে। আমরা ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনার এটি নির্বাচনী প্রচারণা কিনা। তো সেক্ষেত্রে উনি একেবারে ক্লিয়ার করেছেন যে সিলেট 1 আসনে দানের শীষের মনোনয়ন তিনি হয়তো পেয়ে গিয়েছেন। আপনি ভালো করে বলেন। আমরা ক্লিয়ার ওনাকে প্রশ্ন দিয়েছেন যে এটি নির্বাচনী প্রচারণা এবং তিনি সিলেট 1 আসন থেকে দানের শীষ নিয়ে তিনি নির্বাচন করতে যাচ্ছে। সেক্ষেত্রে দল থেকে আপনাকে কোনো মেসেজ দেওয়া হয়েছে কিনা? দল থেকে সে বলছে, দল থেকে তাকে মেসেজ দেওয়া হয়েছে। ক্লিয়ারলি উনি বলেছেন যে নির্বাচনী প্রচারণায় তিনি নেমেছেন। সে নির্বাচনী প্রচারণা সারা দেশের সব ক্যান্ডিডেট নির্বাচনে, আমিও তো বলতেছি আমি আগামীকাল থেকে নির্বাচনী প্রচার। দল তো এইভাবে কাউকে সিগন্যাল দেয় নাই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এর আগেও বলে দিয়েছেন, দলের একটা নির্বাচনী বোর্ড আছে, বোর্ড বসবে, আমাদের চেয়ারম্যান আছেন, তারা সর্বোচ্চ ফোরাম থেকে যখন সিদ্ধান্ত দেবেন, তখন হবে দলীয় মনোনয়নপত্র। এখনো সে বলতেছে এটা তাদের কি নির্বাচনী প্রচারণা, সে তো দানের ছড়ার কথা বলতেছে। আরো 50 জনে যদি বলে দানের ছড়ার কথা বলবে, আমি বলবো দানের ছড়ার কথা বলবো। দানের ছড়া এই প্রতীকের বিরুদ্ধে তো আমরা কেউ না, সব যখন সিদ্ধান্ত হয়ে যাবে তখন আমরা এক হয়ে ঝাঁপিয়ে পড়বো। আরেকটা বিষয়ে মানে জনগণ অনেকটা কনফিউজ, আপনি যেভাবে প্রচারণা করছেন, আসলে আপনি সিলেটের এমপি ক্যান্ডিডেটের জন্য নাকি মেয়রের ক্যান্ডিডেটের জন্য, দুই পদই আপনাকে আসলে জনগণ পছন্দ করে? আমি একটা জিনিস, আমি তো দল করি, এই পর্যন্ত আমাকে বারবার নমিনেশন কে দিছে, বিএনপি দিচ্ছে।
আমার সঙ্গে যারা আগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তারাও বিএনপি, তারাও তো প্রচার করে তারা করবে। যখন সিদ্ধান্ত হয়ে গেছে তখন আমরা এক হয়ে গেছি। এখন এইটাও ঠিক সেইভাবে সিদ্ধান্ত দেখেন, আমি যদি পাই সে অবশ্যই আমার সঙ্গে কাজ করবে, সে যদি পায় আমাকে খবর আগে পাইবেন, সেখানে তার সঙ্গে আমি ঝাঁপিয়ে পড়তে চাই। তাহলে বলা যাচ্ছে যে আরজুল হক চৌধুরী এখন পর্যন্ত মাঠে আছেন এবং আসলে দলের প্রতি বা ইয়ার প্রতি এখন তো ভাই পরীক্ষার আগে টেস্ট চলে না, জনগণ কোন দিকে এটাও পরীক্ষা নিরীক্ষা করবে, দলের হাইকমান্ড, দলের যে জনস্রোত তার দিকে আছে, জনগণ কি চায়, জনপ্রত্যাশা কি, এটার জন্য সেও প্রচার করছে, আমিও কালকে তাই প্রচার করছি। এটা কিন্তু আমি কোনো দলীয় ফোরাম থেকে নয়, এজ এ সিটিজেন আমি সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে, এটাতে কারো লিড নেওয়ারও কিছু নাই, কারো এখানে ক্রেডিট নেওয়ারও কিছু নেই। আমিও তো বলছি, কিন্তু এটা আমার মনে হয় আমাদের সকলেরই দাবি হিসাবে আমরা